আসসালামু আলাইকুম। আইকু জেড সিরিজ বললে আমাদের মাথায় সবার আগে আসে তুখোর পারফরমেন্স, কিন্তু ডিজাইনের দিক থেকে তারা সবসময় একটু কস্ট কাটিং করে আসছিল। তবে এবারের আইকু জেড 11 টার্বো দিয়ে তারা মনে হয় সেই বদনাম গোছানোর কসম খেয়েই মাঠে নামছে। এতদিন যারা স্পেক্স দেখে লাফালাফি করতেন কিন্তু হাতে নিলেই প্লাস্টিক প্লাস্টিক ভাইব আসতো, তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকি পার্ট। ফোনটার 1256 GB চাইনিজ ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 48,000 টাকার আশেপাশে, শুধুমাত্র SMS গ্যাজেটে। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ডিটেলস পেয়ে যাবেন। ডিজাইন সেগমেন্টে ঢুকলেই প্রথম যে ধাক্কাটা খাবেন সেটা হলো এর বিল্ড মেটেরিয়াল। গতবারের Z10 টার্বো সিরিজে যেখানে প্লাস্টিকের সরাসরি ছিল, সেখানে এবার আইকু ব্যবহার করেছে একদম সলিড অ্যালুমিনিয়াম ফ্রেম, আর সাথে থাকছে গ্লাস ব্যাগ। হাতে নিলেই বুঝবেন যে এবার তারা কোনো রকমের সস্তা ফিল দিতে চায়নি। বিল্ড কোয়ালিটি এক কথায় প্রিমিয়াম। পুরো ফোনে একটা বড়সড় চেঞ্জেস আনা হয়েছে এর শেপে, এবার অনেকটা বক্সি শেপ করা হয়েছে। তবে চারিদিকের রাউন্ডেড এজগুলোর কারণে গ্রিপ করতে কোনো প্যারা হয় না। ফোনটার থিকনেস মাত্র 7.9 মিলিমিটার আর ওজন মাত্র 202 গ্রামের মতো। 7600 mAh এর মতো বিশাল একটা ব্যাটারি থাকার পরেও ফোনটা যে এতটা হ্যান্ডি আর কম্প্যাক্ট রাখা সম্ভব তা হাতে না ধরলে বিশ্বাস করা কঠিন। তবে ক্যামেরা কাটআউটটার কথা যদি বলি, প্রথম দেখা এখানে নাথিং এর একটা ক্লিয়ার ভাইব পাবেন। বিশেষ করে ভেতরের সাইডে ওই দুইটা ক্যামেরা কাটআউট দেখলে নাথিং ফোনের কথা মনে আসাটা খুবই স্বাভাবিক। তবে কপি বা ইন্সপায়ার্ড যাই বলেন না কেন, পার্সোনালি দেখতে কিন্তু জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। প্রোটেকশনের দিকেও কোনো সান নেই, এতে IP68 এবং IP69 এর রেটিং দেওয়া হয়েছে। বাটন অ্যান্ড পোর্টসের সব আয়োজনই এখানে সলিড। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি আয়ার ব্লাস্টারটাও পাবেন। সিম ট্রেতে দুইটা ন্যানো সিম ব্যবহার করা যাবে, তবে এখানে একটা ছোট প্যারা আছে, এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্টেড না। ওভারঅল ডিজাইন সেগমেন্টে আইকো এবার বিশাল এক ইমপ্রুভমেন্ট নিয়ে বাজারে আসছে। প্লাস্টিকের সেই একঘেয়েমি কাটিয়ে এই গ্লাস আর মেটালের কম্বিনেশন ইউজারদের একটা আলাদা আভিজাত্য দিবে। ডিজাইনের পর এবার সরাসরি ঢুকবো এর আসল শক্তির জায়গায়। আইকো মানেই তো পারফরমেন্স কিং, আর এতে থাকা স্ন্যাপড্রাগন 8 Gen 5 নিয়ে আমাদের এক্সপেকটেশনও ছিল অনেক বেশি। প্রথমে যদি সিনথেটিক বেঞ্চমার্কের দিকে তাকান, এর আনটুটু স্কোর এসেছে 29,58,640। গিগবেঞ্চে সিঙ্গেল করে 2,828 আর মাল্টি করে পেয়েছি 9,524। স্কোরগুলো ডেফিনেটলি হাই, তবে একটা জিনিস নিয়ে আমার একটু কমপ্লেন আছে, আর সেটা হচ্ছে স্টোরেজ টেস্ট। এতে UFS 4.1 টাইপের স্টোরেজ দিয়েছে বলা হলেও আমরা স্কোর পেয়েছি 1,55,762 মতো, যেটা অনেকটা UFS 3.1 টাইপের চাইতে একটু বেশি। এখানে অন্তত 2 লাখের মতো স্কোর পাওয়া উচিত ছিল। তবে LPDDR5X আলট্রা র্যাম থাকায় মাল্টিটাস্কিং বা র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্যারা নেই। ব্যাকগ্রাউন্ডে 10 থেকে 12টা অ্যাপ ইজিলি ধরে রাখতে পারে, আর অ্যাপ ওপেনিং স্পিডও বেশ মাখন। যেহেতু এটা একটা গেমিং ফোন, তাই আমরা গেমিং টেস্টে একটু ডিটেলসে নজর দিয়েছি। শুরুতে আসি পাবজিতে। স্মুথ গ্রাফিক্সে এই ফোনে 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। তবে স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেটটা ইজিলি 120 FPS ডেলিভারি দিতে সক্ষম। তবে সমস্যা হচ্ছে এটা যেহেতু চাইনিজ ফোন আর চিপসেটটাও নতুন, তাই এখানে 60 FPS এখন লক করা। তবে ধীরে ধীরে আপডেটের মাধ্যমে এখানে 90 FPS বা 120 FPS পর্যন্ত আনলক হতে পারে, যেটা আমরা বিগত দিনগুলোতে চাইনিজ ফোনগুলোতে দেখে আসতেছি। গেম প্লে নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ভালো ছিল। ইন্টেন্স মোমেন্টগুলোতে সামান্য ফ্রেম ড্রপ ফিল হইতে পারে, তবে আমাদের টেস্টিংয়ে বড় কোনো ল্যাগ বা হিকআপ আমরা পাইনি। ফোনটা বেশ ফ্লুয়েন্টলি গেমটা হ্যান্ডেল করছিল এবং আমরা এভারেজে FPS পেয়েছি 59। এরপর ট্রাই করলাম eFootball। হাই গ্রাফিক্সে 60 FPS এই গেমটাও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, মেজর কোনো ইস্যু এখানেও ছিল না। তবে 2-3 বার FPS 59-58-এ নামতে দেখেছি। ওভারঅল এভারেজে FPS ছিল 58। সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি জেনসিন ইম্প্যাক্ট খেলার সময়। কাস্টম গ্রাফিক্সে 60 FPS সাপোর্ট তো আছেই, তবে এখানে গ্রাফিক্স কোয়ালিটি ছিল জাস্ট অসাধারণ। বিশেষ করে ভিজুয়াল ইনহ্যান্সমেন্ট ফিচারটা অন করে দিলে গ্রাফিক্স কোয়ালিটি আরও ইমপ্রুভ হয়। কোনো হেভি ল্যাগ ছাড়াই গেমটা কনসিস্টেন্টলি 58-60 এর মধ্যে উঠানামা করছিল, তবে বেশিরভাগ সময়ই 59 FPS স্থির থাকে। এখানে আমাদের এভারেজ FPS ছিল 59। জেনশিনের মতোই কার এক্সিটেড গেমটাতেও আমরা বেশ ভালো গেম প্লে পেয়েছি। হাই গ্রাফিক্স গেম হওয়ায় গ্রাফিক্স লোডিংয়ের সময় 2-1 বার হালকা ল্যাগ দিতে পারে, যা আসলে অনেক হাই এন্ড ফোনেই দেয়। তবে অন্যান্য ফোনের তুলনায় এই গেমে আমরা বেশ সলিড পারফরমেন্স পেয়েছি। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেকক্ষণ ধরে গেম খেললে ফোনটা সামান্য কিছু হিট হয়,
তখন একটু ফ্রেম ড্রপ হতে পারে। কারেক্স স্ট্রিটে আমাদের এভারেজ এফপিএস ছিল 59। এক কথায় বলতে গেলে গেমিং সেগমেন্টে এই ফোনটা আমাদের একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না, একদম সলিড পারফরমেন্সই দিবে। এখন যদি সবচেয়ে কনসার্নিং একটা পার্ট নিয়ে বলি, সেটা হচ্ছে হিটিং। ইদানিং প্রায় সব ফোনে এই প্যারাটা কিন্তু আছে। ফোনটাকে একটু চাপ দিতে যখন আমরা 3D মার্কের এক্সট্রিম স্ট্রেস টেস্ট দিয়েছিলাম, ফোনটা 51 ডিগ্রি পর্যন্ত হিট হয়ে গেছিল। লিটারালি হাতে ধরে রাখাই কষ্টকর ছিল। সিপিইউ থ্রটলিং টেস্টের রেজাল্টও খুব একটা পজিটিভ না। তবে একটা স্বস্তির কথা হচ্ছে গেমিং করার সময় কিন্তু ফোনটা অতটা ওভারহিট হয়নি, মাত্র 39 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার ছিল। সো ফোনটাকে একদম লিমিটে পুশ না করলে হিটিং নিয়ে খুব একটা প্যারা হবে না আশা করা যায়। সফটওয়্যার সেকশনে যদি আসি, আইকু Z11 টার্বো রান করছে তাদের নিজস্ব অরিজিন ওএস 6-এ, যেটা অ্যান্ড্রয়েড 16 এর উপর বেসড। আইকুর এই ওএস এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর আর রেসপন্সিভ। এর অ্যাপ ওপেনিং বা ট্রানজিশন অ্যানিমেশনগুলো বেশ মাখন। সারাদিন নর্মাল ইউজে আমি তেমন কোনো হিকাপ বা ল্যাগ নোটিস করিনি। কিন্তু চাইনিজ ওএস মানেই সাথে কিছু ফালতু অ্যাপ বা ব্লটওয়্যার ফ্রিতে পাবেন, সেটা কিন্তু অবধারিত। তবে এখানে খুব একটা প্যারা নাই, কারণ এর বেশিরভাগই আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। যারা ক্লিন ইন্টারফেস পছন্দ করেন তারা নিজেদের মতো করে ফোনটা গুছিয়ে নিতে পারবেন, এইটুক বলাই যায়। এবার আসি আপডেটের কাহিনীতে। আইকো এখনো অফিসিয়ালি কোনো শক্ত ঘোষণা দেয়নি, তবে তাদের আগের রেকর্ড দেখে মনে হচ্ছে এখানেও আপনারা 2 থেকে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। কিন্তু আমার মতে 3 থেকে 4 বছরের ওএস আপডেটটা পাওয়া গেলে আরো বেটার হতো। আইকু Z11 টার্বোতে আছে 6.59 ইঞ্চির 1.5K অ্যামোলেড প্যানেল, যা সাইজের দিক থেকে বেশ কম্প্যাক্ট আর হ্যান্ডি একটা ফিল দেয়। কোম্পানি এখানে 144 হার্জের রিফ্রেশ রেট ক্লেম করলেও আমরা ইউফো টেস্টে 120 হার্জ কনসিস্টেন্টলি পুশ করতে দেখেছি। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এখানে 6000 নিটসের পিক ব্রাইটনেসের কথা বলা হয়েছে। সত্যি বলতে এই সংখ্যাগুলো অনেকটা গিমিক মনে হতে পারে, তবে এর 1800 নিটসের HBM ব্রাইটনেসটা কিন্তু আসলেই কাজের। ডিরেক্ট সানলাইটে এটা ভালোভাবেই সাপোর্ট দেয়। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক কথায় সলিড। এই ডিসপ্লেতে HDR10+ 1.07 বিলিয়ন কালার্স এবং DCI-P3 কালার গামুট সাপোর্ট থাকায় কালার রিপ্রোডাকশন নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। কালারগুলো বেশ ন্যাচারাল আর ভাইব্রেন্ট লাগে। আমরা 4K 60 FPS HDR ভিডিও প্লে করে দেখেছি, একদম মাখন স্মুথনেস পাওয়া যাচ্ছিল। সবচেয়ে ভালো দিক হলো এতে কোনো গোস্টিং ইস্যু নাই। তাছাড়া এতে দেওয়া হয়েছে 4320 হার্জের ডিসি ডিমিং প্রযুক্তি, যা চোখের ওপর প্রেশার অনেক কমিয়ে দেয়। ডিসপ্লের প্রোটেকশনে থাকছে অ্যালুমিনো সিলিকেট গ্লাস, আর সিকিউরিটির জন্য তারা এবার ব্যবহার করেছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা যেমন ফাস্ট তেমনই কনভিনিয়েন্ট। পজিশনিং নিয়ে কোনো প্যারা নেই, আর আনলকিং স্পিডও বেশ শার্প। ডিসপ্লে নিয়ে এক কথায় বলতে গেলে এটা আপনাকে নিরাশ করবে না। পারফরমেন্সের ধোঁয়া তো দেখলেন, এবার আসা যাক এর ক্যামেরা সেগমেন্টে। আইকু Z11 টার্বোতে মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের স্যামসাং আইসোসেল HP5 সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আল্ট্রাওয়াইড ক্যামেরা, সেই সাথে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। শুধু মেগাপিক্সেল দিয়ে তো আর ক্যামেরা জাজ করা যায় না, প্র্যাকটিক্যালি রেজাল্ট কি আসে চলুন সেটা দেখি। ডে লাইট পারফরমেন্স নিয়ে বলতে গেলে এতে ডিটেলস বেশ ভালো পাওয়া যাচ্ছে। আপনারা স্যাম্পল ছবিতে বিল্ডিংয়ের ইটের টেক্সচার বা লতাপাতার শার্পনেস দেখলেই বুঝবেন। সবচেয়ে বড় পজিটিভ দিক হলো এর এক্সপোজার ব্যালেন্স আর ডাইনামিক রেঞ্জ। কড়া রোদে বা ডিরেক্ট লাইটে ছবি তুললেও উজ্জ্বল অংশগুলো জ্বলে যায় না, আবার শ্যাডো এরিয়াতেও যথেষ্ট ডিটেলস চোখে পড়ে। এই প্রাইস রেঞ্জে আইকু এবার ডাইনামিক রেঞ্জ নিয়ে বেশ বেটার কাজ করেছে। আরেকটা ভালো দিক হলো এর প্রসেসিং। এখন আর আগের মতো ছবিগুলোতে খুব বেশি স্মুদিং নাই, যার ফলে স্কিন বা অবজেক্টের ন্যাচারাল টেক্সচার বজায় থাকে। আর্টিফিশিয়াল স্মুদিং দিয়ে ছবি নষ্ট করার প্রবণতা এখানে অন্তত নেই। তবে এর কালার নিয়ে আমার একটু মিক্সড অপিনিয়ন আছে। ওভারঅল কালার ব্যালেন্সটা ঠিকঠাক মনে হলেও দু একটা স্পেসিফিক কালারে কিছুটা কনফিউজিং লাগে। যেমন শার্টের কালারটা এখানে কিছুটা ফ্ল্যাট লেগেছে, অরিজিনালি কালারটা আর একটু স্যাচুরেটেড। এবার আসি এর পোর্ট্রেট মোডে। এই ফোনে 23mm, 35mm, 50mm, 85mm এমনকি 100mm পর্যন্ত বেশ কয়েকটা ফোকাল লেন্থ অপশন পাবেন। তবে আমার টেস্ট করা ছবিগুলোর মধ্যে 50mm, 85mm আর 100mm এর পিকগুলোই সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে। এখানে কোনো ডেডিকেটেড টেলিফোটো লেন্স বা অপটিক্যাল জুম না থাকলেও এই তিনটা ফোকাল লেন্থের ডিটেল যথেষ্ট ভালো ধরে রাখতে পারে। ব্লারনেস নিয়ে বলতে গেলে ব্যাকগ্রাউন্ড ব্লার সলিড লাগলেও কিছু কিছু ক্ষেত্রে এটা কিছুটা আর্টিফিশিয়াল মনে হতে পারে। তবে আইকুর এজ ডিটেকশন বেশ অ্যাকুরেট ছিল। সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা তারা বেশ ভালোইভাবেই হ্যান্ডেল করেছে। এক্সপোজার ব্যালেন্স এগুলো মেইন ক্যামেরার মতোই। ওভারঅল পোর্ট্রেটগুলো যথেষ্ট বেটার মনে হয়েছে কম্পেয়ার টু আদার্স ফোন। 200 মেগাপিক্সেলের বড় সেন্সর হওয়ায় নাইট মোডের ছবিগুলোতে ডিটেলস অনেক ভালো পাওয়া যায়। জুম করলেও তেমন কোনো নয়েজ বা গেইন চোখে পড়ে না।
এর কালার টোন কিছুটা পাঞ্চি হওয়ার কারণে নাইট মোডের পিকগুলোকে আপনার বেশ সলিড মনে হবে। সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ডিসেন্ট। এখানেও ভালো দিক হলো স্মুদিং অনেক কম রাখা হয়েছে, যার ফলে ন্যাচারাল একটা ভাইব থাকে। তবে মাঝে মাঝে কালার প্রোফাইলে কিছুটা সমস্যা করে, বিশেষ করে কড়া রোদের আলোতে 2-3টা ছবিতে কিছুটা ফ্যাকাশে ভাব পেয়েছি, যা আরো একটু বেটার হতে পারত। সবশেষে আল্ট্রাওয়াইড লেন্সের 8 মেগাপিক্সেলের এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনার ভালো লাগবে। সবচেয়ে ভালো দিক হলো এর কালার টোন আর এক্সপোজার ব্যালেন্স অনেকটাই মেইন ক্যামেরার মতো রাখার চেষ্টা করা হয়েছে। 8 মেগাপিক্সেল হিসেবে ডিটেলস চলনসই, ওভারঅল আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকেও ভালোর কাতারেই রাখা যায়। ভিডিওতে মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps ওয়াইস সহ ভিডিও রেকর্ড করা যায়। ডিটেলস এক্সপোজার ব্যালেন্স ভালো, স্টেবিলিটিটাও ভালো পাওয়া যাচ্ছিল। তবে কালার টোনটা কিছুটা কালচে ভাব রয়েছে, আর একটু বেটার কালার প্রোভাইড করলে আরও ভালো হতো। ওভারঅল গুড এনাফ। সেলফিতেও 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা চাইনিজ ফোনগুলোতে আগে দেখা যেত না। এখন সেলফিতেও 4K 60 fps এর সাপোর্ট পাওয়াটা আসলেই প্লাস পয়েন্ট। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। মোট কথা, ক্যামেরাতে আইকিউব আর 200 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে ভালো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে। ব্যাটারি সেগমেন্টে যদি আসি, এখানে পাচ্ছেন বিশাল 7600 mAh এর ব্যাটারি, আর সাথে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আসলেই বিশাল, তাই চার্জ হতে একটু বেশি সময় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। আমাদের টেস্টে 97% চার্জ হতে সময় নিয়েছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। এর চার্জিং স্পিড ডিসেন্ট আছে। ব্যাটারি ব্যাকআপও আমরা টেস্ট করেছিলাম। নর্মাল ইউজের সাথে টুকটাক গেমিং মিলে আমরা 9 ঘন্টা 30 মিনিটের মতো এসওটি পেয়েছি, আর আরেকটু হেভি ইউজ বা গেমিং করে এসওটি পেয়েছি 7 ঘন্টা 44 মিনিটের মতো। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। ব্যাটারি নিয়ে আপাতত কোনো কমপ্লেন নেই। নেটওয়ার্ক সেকশনে পাচ্ছেন ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7 সাথে 5G সাপোর্টেড। নেটওয়ার্ক রিসিপশন বা কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই, ইয়ারপিস লাউড অ্যান্ড ক্লিয়ার। সেন্সর সব ঠিকঠাক কাজ করে, প্রক্সিমিটি সেন্সর বা জাইরোস্কোপ সেন্সরও অ্যাকুরেট, সাথে NFC আর আয়ার ব্লাস্টারটাও পাচ্ছেন। এই পর্যন্তই ছিল iQOO Z11 টার্বোর রেগুলার রিভিউ। ফোনটা কিন্তু সব দিক থেকেই ব্যালেন্সড। তবে যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন, তাই এখানে কোনো টেলিফোটো লেন্স নাই, এটা মাইনে নিতেই হবে। আর বর্তমান বাজারে এই ফোনটার প্রাইস 48,000 টাকার আশেপাশে হলেও আমার মতে প্রাইসটা 42 থেকে 43,000-এর মধ্যে চলে আসলে আসলে এটা একটা জোশ ডিল হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।